আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডমিশন কেয়ারিং। আজকে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু প্রয়োজন অ্যাকাউন্টিংয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করি। অ্যাকাউন্টিং শব্দটি হলো ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে উৎপত্তি, যার অর্থ হলো টু কাউন্ট, গণনা করা। তো অ্যাকাউন্টিং বিষয়টা আসলে এটা কিন্তু পিওর সায়েন্স না, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো যেমন একটা একদম পিওর সায়েন্স, যেগুলো তুমি ক্ষুদ্র হিসাবের মাধ্যমে বের করতে পারবে, এগুলো হলো পিওর সায়েন্স। কিন্তু অ্যাকাউন্টিং বিষয়টা হলো একটা জাজমেন্টাল সায়েন্স। আবার জাজমেন্টাল সায়েন্সও বলা যায় না, এটা জাজমেন্টাল সায়েন্স এবং পিওর সায়েন্সের একটা সংমিশ্রণ আর কি অ্যাকাউন্টিং বিষয়টা। কেমনি পিওর জাজমেন্টাল সায়েন্স? কারণ তুমি যখন অবচয় হিসাব করো, একটা আসবাবপত্রের 5 বছরের জন্য কিনছো, তো প্রথম বছরের 20,000 টাকা দিয়ে কিনছো, তুমি প্রথম বছর ধারণা করলে অবচয় 5,000 টাকা, কিন্তু অবচয় 5,000 টাকা নাও হতে পারে, অবশ্যই 500 টাকা হবে কিন্তু কোনো শিওর নাই। এটা একটা আনুমানিক একটা হিসেবের উপর ধরা হয়, এই জন্য এটাকে বলা হয় জাজমেন্টাল সায়েন্স। আবার ক্ষেত্র বিশেষে এটা আবার পিওর সায়েন্সের মতনই কাজ করে, এই জন্য আমরা এটাকে বলতে পারি অ্যাকাউন্টিংটা হলো পিওর সায়েন্স এবং জাজমেন্টাল সায়েন্স দুটোর সংমিশ্রণ। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। তারপরে আমরা দেখলাম হিসাব বিজ্ঞান বিষয়টা কি, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আর হিসাব বিজ্ঞান চক্র কিন্তু এক নয়। যদি ব্যবস্থাপনার মধ্যে ব্যবস্থাপনা প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা চক্র এক বিষয়, কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এবং হিসাব বিজ্ঞান চক্র এক বিষয় নয়। হিসাব বিজ্ঞান চক্র আমরা পরে আলোচনা করবো, আগে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া মূলত 3টি প্রক্রিয়ার মাধ্যমে হিসাব বিজ্ঞানটা সম্পন্ন হয়। 1 নম্বরে লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। তো লেনদেন চিহ্নিতকরণ কোনো ঘটনার লেনদেন কি লেনদেন নয় সেটা চিহ্নিতকরণ করতে হবে প্রথমত। দ্বিতীয় অবস্থায় লেনদেন চিহ্নিত করার পরে লেনদেন লিপিবদ্ধকরণ করতে হবে। লেনদেন লিপিবদ্ধকরণ তুমি কীভাবে করবা? লেনদেন লিপিবদ্ধকরণের ধাপ আবার 3টি: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর। এবং 3 নম্বর বিষয়টা হলো তথ্য সরবরাহকরণ। তথ্য সরবরাহকরণ বলতে সংশ্লিষ্ট ব্যবহারকারী বা সংশ্লিষ্ট পক্ষের নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ, বিষয়টাকে বলা হয় তথ্য সরবরাহকরণ। তাছাড়া আরেকটা বিষয় আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ বিষয়টাকে এক করে ফেলে। আসলে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এক বিষয় নয়। হিসাব বিজ্ঞান মূলত লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন বিশ্লেষণ বা লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ সংক্রান্ত বিষয়কে বলা হয় হিসাব বিজ্ঞান। কিন্তু এই যে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে আমাদের কী আছে? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান স্থানান্তর। এই 3টা বিষয় হলো হিসাব রক্ষণ। অর্থাৎ হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ কিন্তু এক নয়। হিসাব বিজ্ঞানের একটি অংশ হলো হিসাব রক্ষণ। ফাইন। তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো এটা হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। প্রত্যেকটা বিষয়েরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যেমন আমি একটা বিজনেস কন্টিনিউ করছি, তো আমার উদ্দেশ্য কিন্তু প্রফিট আর্ন করা, মুনাফা অর্জন করা, এটা আমার মেইন উদ্দেশ্য। সেরকমভাবে একটা হিসাব বিজ্ঞানেরও কিছু উদ্দেশ্য আছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো 2টা। একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর একটা হলো মূল বা প্রধান উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেনসমূহ চিহ্নিত করে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো লেনদেনসমূহ চিহ্নিত করে যথাযথ হিসাবের বইতে স্থানান্তর করা বা লিপিবদ্ধ করা, এটা হলো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তো মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি? মুখ্য বা প্রধান উদ্দেশ্য ওই যে প্রাথমিক উদ্দেশ্যের মাধ্যমে আমরা যে লেনদেনসমূহ চিহ্নিত করে হিসেবে বইসমূহ লিপিবদ্ধ করছি, ওই বইসমূহের মধ্যে যেমন আর্থিক বিবরণী করছি, নগদ বিবরণী করছি, ওই বিবরণীগুলো সংশ্লিষ্ট পক্ষের নিকট উপস্থাপন করা বা সংশ্লিষ্ট পক্ষের নিকট প্রেরণ করা, এগুলো হলো হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য। তারপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দেখলাম আমরা। তারপর আমরা দেখব হিসাব বিজ্ঞানের প্রথম বই বা এর জনক। হিসাব বিজ্ঞানের প্রথম বইয়ের নাম হলো সুম্মা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা। এই বিষয়টা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসতে পারে। বানানগুলো একটু জাস্ট ভালো করে দেখবা। সুম্মা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা 1494 সালে। এখানে কিন্তু অনেক সময় পেজ লাগিয়ে দেবে অ্যাডমিশন টেস্টে আসলে, পেজ লাগে 1994 দেবে, কারণ 1994টা আমাদের মুখে 1900টা বেশি থাকে, কিন্তু 1994 দেওয়া যাবে না, যে দেবে কি 1494 সালে। তো লেখককে সুম্মা ডি অ্যারিথমেটিকা গ্রন্থের লেখক হলো ইতালীয় গণিতবিদ এবং ধর্মযাজক। তিনি কিন্তু ইতালীয় গণিতবিদ এবং ধর্মযাজক ছিলেন লুকা প্রিসেলি। তার পুরো নাম কি? তার পুরো নাম হলো ফ্রা লুকা বার্টোলিমিউ ডি প্রিসেলি, মনে রাখতে হবে। তারপরে এটা হলো তার প্রথম বই, এবং এই বইয়ের মধ্যে তিনি দুতরফা দাখিলা পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেন। এই জন্য তাকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের জনক। তারপরে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো হিসাব বিজ্ঞানের ভিত্তি। হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো দুইতরফা দাখিলা পদ্ধতি। এখন দুইতরফা দাখিলা পদ্ধতি কি? দুইতরফা দাখিলা পদ্ধতির বেসিক যে কনসেপ্ট, এটা হলো 2টা পক্ষ থাকা। হিসাব বিজ্ঞানের 2টা পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। অর্থাৎ দাতা এবং গ্রহীতা, ডেবিট এবং ক্রেডিট 2টা পক্ষ থাকবে। এগুলো হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি আর কি। তো হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো মোট 3টি। অনেকে কিছু হিসাব বিজ্ঞানীগণ 2টি শাখাও বলে থাকেন, তো আমরা বলবো 3টি।
কী কী? আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, উৎপাদন হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান কি? আর্থিক হিসাব বিজ্ঞান হলো যেমন আর্থিক ঘটনাসমূহ, যেমন নগদ প্রবিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো লিপিবদ্ধ করা, এগুলো হলো আর্থিক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের বাহ্যিক পক্ষসমূহের কাছে হিসাব কী করা হয়? হিসাব উপস্থাপন করা হয়। এটা হলো আর্থিক হিসাব বিজ্ঞান। আরেকটা হলো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান কখন কাজে লাগে? যখন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়সমূহে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে হিসাব বিজ্ঞান কাজে লাগে তাকে বলা হয় ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। উৎপাদন হিসাব বিজ্ঞান কি? ওই যে আমরা উৎপাদন হিসাব বিজ্ঞান পড়ছি যে মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, বিক্রয়, প্রশাসনিক উপর ব্যয়, এই সকল উৎপাদন কাজে যে সকল ব্যয় বা সময়ের হিসাব রাখা হয় এটা হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তারপরে আমরা দেখবো হলো পেশা হিসাবে হিসাব বিজ্ঞান। হ্যাঁ, হিসাব বিজ্ঞানকে মানে অনেক দেশে এটা পেশা হিসেবে স্বীকৃত, মানে অনেক দেশে না, মানে পুরো পৃথিবীতেই হিসাব বিজ্ঞান পেশা হিসেবে স্বীকৃত। তো পেশা হিসেবে স্বীকৃত যে হিসাব বিজ্ঞানের পেশা হিসেবে স্বীকৃত মানে 4টা বিষয় নিয়ে, মানে হিসাব বিজ্ঞান বিষয়ে বিশেষ ডিগ্রি অর্জন করে, বিশেষ করে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিষয়টা মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রথমে হতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হয়ে তারপরে মানে হিসাব বিজ্ঞান বিষয়ে বিশেষ কোনো ডিগ্রি অর্জন করে, তারপরে পেশা হিসেবে কোনো ডিগ্রি ডিপ্লোমা অর্জন করে, তারপরে যখন তুমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করবা তখন তোমাকে মানে পেশা হিসেবে অ্যাকাউন্টেন্টস মানে বলা যাবে। তখন ওই হিসাব বিজ্ঞানের যে পেশা হিসেবে যে কাজগুলো করা যায়, পাবলিক অ্যাকাউন্টিং, প্রাইভেট অ্যাকাউন্টিং, হ্যাঁ, তারপরে মানে পাবলিক হিসাব বিজ্ঞান, প্রাইভেট হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান এবং আদালত হিসাব বিজ্ঞান। পাবলিক হিসাব বিজ্ঞান হলো তুমি যে বিষয়ে ডিগ্রি অর্জন করছো তুমি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় কাজ করতে পারবে, এটা হলো পাবলিক হিসাব, তোমাকে কোনো ধরাবাড়ার নিয়ম নেই। আর প্রাইভেট হিসাব বিজ্ঞান হলো তুমি কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য তুমি সেটেল হয়ে গেছো, মানে এই প্রতিষ্ঠান ছাড়া তুমি কাজ করতে পারবে না, এটা হলো প্রাইভেট হিসাব বিজ্ঞান। সরকারি হিসাব বিজ্ঞান সরকারের একান্ত কর্মচারী হিসেবে সরকারের যত হিসাবগুলো আছে সবগুলো মানে হিসাব নিরীক্ষণ করা, এটা হলো সরকারি হিসাব বিজ্ঞান। আর আদালত হিসাব বিজ্ঞান হলো মানে সরকারের পক্ষে, বেসিক্যালি সরকারের পক্ষে মানে অপরাধ উদ্ঘাটনে, হিসাব সংক্রান্ত বিষয়ে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে অপরাধ উদ্ঘাটনে যে হিসাব বিজ্ঞান কাজ করে তাকে বলা হয় আদালত হিসাব বিজ্ঞান। তো এখন খুব ইম্পর্ট্যান্ট বিষয় হলো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী এটা খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী দুই ভাগে ভাগ করা যায়, এক হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর এক হলো বাহ্যিক ব্যবহারকারী। মানে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সিদ্ধান্তের সাথে যারা জড়িত, প্রতিষ্ঠানের যত ধরনের সিদ্ধান্ত আছে সিদ্ধান্তে যারা মতামত দিতে পারে, প্রতিষ্ঠানের নীতিমালা নির্ধারণ করতে পারে যারা, তারা হলো মানে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান, অভ্যন্তরীণ ব্যবহারকারী। মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী উদাহরণ যত ধরনের ব্যবস্থাপক আছে, আমি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করছি, উচ্চ মধ্য নিম্ন স্তরের ব্যবস্থাপক, যত ধরনের ব্যবস্থাপক আছে সব ধরনের ব্যবস্থাপক হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেন? কারণ তারা প্রতিষ্ঠান ব্যবস্থাপক সিদ্ধান্ত কাজ করে, নীতিমালা প্রণয়ন করতে পারে, এইরকম বিষয়গুলো সবগুলো নিয়ে করতে পারে। এই জন্য আমরা বলতে পারি মানে যত ধরনের ব্যবস্থাপক আছে সবগুলো হলো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাছাড়া আছে কর্মকর্তা, কর্মচারীগণ আছে, কর্মচারী না, কর্মকর্তাগণও, মানে কর্মকর্তা বলতে বোঝায় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, তারা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপর হলো বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারীর কারা? বাহ্যিক ব্যবহারকারী শুরু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী কর্তৃপক্ষ, তারপরে শেয়ার হোল্ডার। এই যে মনে রাখতে হবে, শেয়ার হোল্ডার কোম্পানির মালিক, কিন্তু কোম্পানির মালিক হলো তারা কি কোম্পানির বাহ্যিক ব্যবহারকারী, কিন্তু পরিচালকগণ কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো তারপরে আছে তোমার কোষাধ্যক্ষ, সরকারি কোন কর্তৃপক্ষ, ব্যাংক, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সবগুলো হলো বাহ্যিক ব্যবহারকারী। তাছাড়া মনে রাখতে হবে নিরীক্ষকগণ কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিরীক্ষকগণ হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। তারপরে হলো লেনদেন, খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা হলো লেনদেন। লেনদেন কি? লেনদেন হতে হলে তোমাকে মিনিমাম দুইটা পক্ষ থাকতে হবে সুবিধা গ্রহণ করে। ওই যে দুইতরফা দাখিলা পদ্ধতি আমরা পড়ছি, দুইতরফা দাখিলার মূল ভিত্তি হলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুইতরফা দাখিলা পদ্ধতি। এর মধ্যেও গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মানে হিসাব বিজ্ঞান মানে দুইটা পক্ষ থাকতে হবে। হ্যাঁ, একটা সুবিধা গ্রহণকারী পক্ষ, সুবিধা প্রদানকারী পক্ষ, মানে ডেবিট এবং ক্রেডিট যেটাকে বলা হয়। তারপরে লেনদেন হতে হলে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনার লেনদেন নয়। যেমন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকের মৃত্যুর কারণে প্রতিষ্ঠান আর্থিকভাবে কোনো একটি ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে কিছু সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এটা তো আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য নয়। সো এটা কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন নয়। তারপরে লেনদেন হতে হলে মানে অর্থ অঙ্ক তো পরিমাপযোগ্য মাস্ট বি হতে হবে। তারপরে অর্থটা আদান এবং প্রদান হতে হবে। যেমন তুমি মনে করো একজন মানে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ দিলা, এটা লেনদেন নয়, কারণ তুমি ফরমাইশ দিলে এর জন্য দুইটা পক্ষ সৃষ্টি হয়েছে, ক্রেতা বিক্রেতা দুইটা পক্ষ সৃষ্টি হয়েছে, কিন্তু নগদ অর্থের আদান প্রদান হয়নি। যেহেতু নগদ অর্থের আদান প্রদান হয়নি তাই এটা লেনদেন নয়। কিন্তু 10,000 টাকার পণ্য ক্রয় করলা, পণ্য ক্রয়ের ফলে 10,000 টাকা তুমি দিলা এবং তুমি পণ্য পালা, মানে পণ্য পেলা, দুইটা পক্ষ হয়েছে, দুইটা পক্ষের মধ্যে নগদ অর্থের আদান প্রদান হয়েছে, পণ্য আদান প্রদান হয়েছে, তার জন্য এটা লেনদেন। সুতরাং লেনদেনের বিষয়গুলো খুবই সূক্ষ্ম। লেনদেনের শ্রেণী বিভাগ,
লেনদেনেরকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে, মানে বহিস্থ লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন মানে কি, যে এটা প্রতিষ্ঠানের ভিতরে থাকবে এটা হলো অভ্যন্তরীণ লেনদেন, আর বহিস্থ লেনদেন প্রতিষ্ঠানের বাইরে, মানে নগদ অর্থের আদান প্রদান হয়ে গেলে, মানে নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে গেলেই সেটা হবে বাহ্যিক লেনদেন। আর অভ্যন্তরীণ লেনদেন মানে লেনদেনটা মানে নগদ টাকা প্রতিষ্ঠানের ভিতরে থাকলে, যেমন অবচয়ের ফলে নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে যায় না, এটা একটা অভ্যন্তরীণ লেনদেন। আর নগদে পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে যাচ্ছে, এটা হলো একটা বাহ্যিক লেনদেন। তারপরে নগদ অর্থের আদান প্রদানের ভিত্তিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নগদ অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেন তিন প্রকার: নগদ লেনদেন, ধার লেনদেন, অনগদ লেনদেন। নগদ লেনদেন কি, নগদ টাকায় পণ্য ক্রয় নগদ লেনদেন, ধার লেনদেন বাকিতে পণ্য ক্রয় ধার লেনদেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, অনগদ লেনদেন, নগদ বারটা একটা অনগদ লেনদেন, মনে রাখতে হবে নগদ বারটা একটা অনগদ লেনদেন, কারণ এরপরে নগদ টাকার আদান প্রদান হয় না। অপচয় একটি অনগদ লেনদেন, অপচয়ের ফলে প্রতিষ্ঠানের টাকা নগদ টাকা বাইরে চলে যায় না, এর জন্য অপচয় একটি অনগদ লেনদেন। তারপরে একটা দৃশ্যমানতার ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার: দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। মানে কিছু কিছু লেনদেন স্পষ্টভাবে দেখা যায়, যেমন নগদে পণ্য ক্রয় বিক্রয় এগুলো দেখা যায়, এই জন্য দৃশ্যমান লেনদেন এটা। আর অদৃশ্যমান লেনদেন কিছু কিছু লেনদেন যেটা দেখা যায় না, এর জন্য এটা হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন, যেমন অবচয় একটি অদৃশ্যমান লেনদেন। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো।